সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা। উনার না মাথা ঠিক নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা দিন এসেছে যেটা হয়তো শুভেন্দু অধিকারী নিজেও কল্পনা করেননি। যে নন্দীগ্রাম একদিন তাকে মাথায় তুলেছিল, সেই নন্দীগ্রামের সাধারণ মানুষই আজ তার বাড়িতে গিয়ে বিক্ষোভ করছে। লাঠি হাতে, স্লোগান মুখে ক্ষোভে ফুঁসছে হিন্দু মুসলমান নির্বিশেষে গ্রামবাসী। একদিকে আদালতে মানহানির মামলা, অন্যদিকে বিধানসভা থেকে 30 দিনের সাসপেনশন। আর এসবের মাঝখানে একটা প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক রাজনীতি কি এবার তার নিজের বিরুদ্ধে বুমেরাং হলো? গতকাল নন্দীগ্রামের সাধারণ মানুষ, হিন্দু এবং মুসলমান একসঙ্গে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তাদের স্পষ্ট অভিযোগ, শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক রাজনীতির কারণে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি হচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিক্ষোভকারীরা পরিষ্কার ভাষায় বলেছেন, শুভেন্দু রাজনীতির খেলা খেলবে আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরব, এটা আমরা মানব না। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। একজন নারী কনস্টেবল এবং একজন পুরুষ কনস্টেবল আহত হয়েছেন। কিন্তু এই ঘটনার তাৎপর্য শুধু একটা বিক্ষোভে সীমাবদ্ধ নয়। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, এটা বিরোধী দল বা তৃণমূলের সংগঠিত কোনো কর্মসূচি নয়, এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আর সেই জনরোষ এসেছে শুভেন্দুর নিজের এলাকা থেকে, নিজের ভোটারদের কাছ থেকে। এটাই এই ঘটনার সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত। শুধু রাস্তার বিক্ষোভ নয়, আইনি ফ্রন্টেও শুভেন্দু অধিকারী এখন চাপে পড়েছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পক্ষ থেকে নগর দায়রা আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই মামলা নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে দাখিল রয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আদালত শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশ কমিশনার মানহানির মামলা কতটা রাজনৈতিক আর কতটা আইনি? এই প্রশ্নের উত্তর এখন পরিষ্কার নয়। তবে একটা বিষয় স্পষ্ট, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপ তৈরি হচ্ছে। আর এই চাপের মাত্রা আরও বেড়েছে বিধানসভার সিদ্ধান্তে। পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুধু শুভেন্দু নন, আরও 3 জন বিজেপি বিধায়কও সাসপেন্ড হয়েছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল দীর্ঘদিন ধরেই পরিষ্কার, হিন্দু মুসলিম বিভাজনের কার্ড খেলে রাজনৈতিক ফায়দা তোলা। কিন্তু এই কৌশল এবার কতটা কার্যকর হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নন্দীগ্রামের বিক্ষোভকারীরা পরিষ্কার ভাষায় বলেছেন, আজকে উনি হিন্দু হিন্দু করে যে নাচানাচি লাফালাফি করছেন, আসলে মাথায় তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছেন, উন্মাদের মতো আচরণ করছেন। এই কথাগুলো বলেছেন সাধারণ গ্রামবাসীরা। এরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নন, এরা সেই মানুষ যারা একদিকে শুভেন্দুকে ভোট দিয়েছিলেন। এখানে একটা গভীর রাজনৈতিক পাঠ আছে। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কিছু সময়ের জন্য কাজ করতে পারে, কিন্তু যখন সাধারণ মানুষের জীবন জীবিকায় সরাসরি প্রভাব পড়ে, তখন সেই রাজনীতি নিজের বিরুদ্ধেই ঘুরে দাঁড়ায়। ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে শুভেন্দুর উস্কানিমূলক বক্তব্য যখন যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে, তখন সাধারণ মানুষ বুঝতে পেরেছেন এই যুদ্ধক্ষেত্র হবে তাদের, লাভ হবে শুভেন্দুর মতো রাজনীতিবিদদের। আর এই উপলব্ধি নন্দীগ্রামের বিক্ষোভের মূল চালিকা শক্তি। পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করার পর মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি দিতে পারেননি। কিন্তু এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে কাদের? হিন্দু গোপালকদের। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মূলধারার আলোচনায় প্রায় চাপে পড়ে যায়। হিন্দু খামারিরা গরু বিক্রি করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। একটি গরুর দৈনিক খরচ 300 টাকা, আর খামারে 30টি গরু আছে, তাকে প্রতিদিন 9000 টাকা খরচ করতে হচ্ছে শুধু গরু পালতে। অনেক খামারে লোন নিয়ে গরু কিনেছিলেন, এখন সেই লোন শোধ করতে পারছেন না। তাদের পরিবারে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ গো মাতা রক্ষার নামে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির সরাসরি শিকার হচ্ছেন হিন্দু কৃষক এবং গোপালকরা। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, গো হত্যার শাস্তি এমন হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। সামাজিক মাধ্যমে গরুর ছবি পোস্ট করার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গরুকে মাতা ঘোষণা করলে কি গরু পালকদের আর্থিক সংকট কমে? যে খামারি 5 লাখ টাকার লোন নিয়ে গরু কিনেছিলেন, সেই লোন কি গোমাতা পরিশোধ করবে? এই প্রশ্নগুলোর উত্তর কোনো রাজনৈতিক নেতা দিচ্ছেন না, কারণ এই প্রশ্নগুলো তাদের রাজনৈতিক ন্যারেটিভকে ভেঙে দেয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক বক্তব্যের বিরুদ্ধে চাপা ক্ষোভ পুষে রেখেছিল। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে এসেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন পরিষ্কার ভাষায় বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী যদি কেউ থাকে সেটা শুভেন্দু অধিকারী। এই ধরনের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী বারবার ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
তিনি নিজেকে মোদির বাচ্চা বলে পরিচয় দেন, অথচ কিছুদিন আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন। সাধারণ মানুষ এই রাজনৈতিক সুবিধাবাদ বুঝতে পারছেন, আর সেই কারণে বিক্ষোভকারীরা বলেছেন কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল, এখন মোদির বাচ্চা। ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। এই একটি বাক্যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চরিত্রের সারসংক্ষেপ পাওয়া যায়। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্ট 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যদি এটা সত্যি কার্যকর হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ভূমিকম্প হবে। কিন্তু বিজেপিকে এত সহজে শুভেন্দুকে ছেড়ে দেবে? কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া কি হবে? রাজ্যপাল কি হস্তক্ষেপ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই পুরো ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে, কারণ পাকিস্তান সীমান্তে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই দেশের ভেতরে সাম্প্রদায়িক বিভাজন তীব্র করা এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিভাজন বেশি বিপজ্জনক। যখন একটা দেশের বাইরের হুমকি মোকাবেলা করছে তখন দেশের ভেতরে ধর্মীয় বিভাজন উস্কে দেওয়া মানে দেশকে দুর্বল করা। আর শুভেন্দু অধিকারীর মতো নেতারা ঠিক এই কাজটাই করছেন বলে অভিযোগ। নন্দীগ্রামের বিক্ষোভকারীরা এই বিষয়টি স্পষ্টভাবে বলেছেন। শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই অভিযোগ কতটা সত্য সেটা বিতর্কের বিষয়, কিন্তু সাধারণ মানুষের এই ধারণা তৈরি হওয়াটাই শুভেন্দুর রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বড় রায়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা একটা ক্লাসিক উদাহরণ হয়ে উঠতে পারে কিভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত নিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়। যে মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন ক্ষমতার গন্ধে, যিনি হিন্দুত্বের কার্ড খেলে নিজেকে বড় নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আজ তিনি নিজেই নিজের ঘাঁটিতে অবরুদ্ধ। আদালতে মামলা, বিধানসভা থেকে সাসপেনশন, আর নিজের গ্রামের মানুষের বিক্ষোভ। 3 দিক থেকে একসঙ্গে এই চাপ সামলানো যে কোনো রাজনীতিবিদের জন্য কঠিন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ভারতীয় রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। শুভেন্দু অধিকারী হয়তো এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন, হয়তো পারবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যে বার্তা দিয়েছেন সেটা স্পষ্ট। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আর মানুষ মেনে নিতে রাজি নয়। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শুভেন্দু কি সত্যিই গ্রেফতার হবেন? বিজেপি কি তাকে রক্ষা করতে পারবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া উচিত? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।